নমস্কার, উত্তরবঙ্গ সংবাদে আপনাদের স্বাগত। আগামী 12ই ফেব্রুয়ারি শিলিগুড়ির পুরভোট এবং এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব শিলিগুড়িতে রয়েছেন এবং তারা পুরভোটের প্রচারে ব্যস্ত। আমাদের স্টুডিওতেও আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের কথা শুনেছি, এবং শুধু তাই নয়, দর্শক বন্ধুদের বেশ কিছু প্রশ্নের উত্তরও আমাদের যারা অতিথি রয়েছেন তারা প্রশ্নের উত্তর দিয়েছেন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। শঙ্কর বিধায়ক হওয়ার আগে একবার এসেছিল আমাদের স্টুডিওতে, বিধায়ক হওয়ার পরেই প্রথমবার শঙ্কর আমাদের স্টুডিওতে। উল্লেখযোগ্য যে শঙ্কর শুধু শিলিগুড়ির বিধায়ক নয়, এবং শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ড, শিলিগুড়ি পুরভোট, শিলিগুড়ি পুর নিগমের 24 নম্বর ওয়ার্ড, যেখান থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন, প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন শঙ্কর ঘোষ, এবং এবারও কিন্তু তিনি ওই 24 নম্বর ওয়ার্ড থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। শঙ্কর, প্রথমেই যে প্রশ্ন, এবং শুধু এটা আমার নয়, আম জনতার প্রশ্ন, স্কুটি নিয়ে শহরে ঘুরে বেড়ান, নিরাপত্তা রক্ষী নেন না, এবং আপনাকে আমরা শুনেছি যে আপনাকে নিরাপত্তা রক্ষী দিতেও চেয়েছিল, কিন্তু আপনি নাকচ করে দিয়েছেন। সমস্যা হয় না? না, বরঞ্চ আমি আমার স্বাভাবিক জীবনের মধ্যেই থাকতে পারি। আর আমি একটু সেই অর্থে নিজের সাথে খুব নিজে কথা বলতে ভালোবাসি। যে সময়টা স্কুটি নিয়ে চলি বা যে সময়টা একা হাঁটি, সেই সময়টা কিন্তু নিজের সাথেই নিজের কথা বলাটা অনর্গল চলতে থাকে। আর এই প্রসঙ্গে একটা কথা ভাস্কর আমি বলবো, আমাদের এই 24 তারিখে সারা রাজ্যের মধ্যে প্রথম আমি আমাদের যারা কাউন্সিলর পদপ্রার্থী ওদেরকে নিয়ে বাঘাযতীন পার্কে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার একটা আবেদন জানাতে দাঁড়িয়েছিলাম। তো আমি একটা দোকানে গিয়েছি সামনে, তাহলে ছেলে এসছে 24-25 হবে হয়তো, সে বলছে দাদা একটা ছবি তুলবো তোমার সাথে। তো তুলেছে, ছবি তুলে যাচ্ছি, বলে দাদা একটা প্রশ্ন আছে করবো? করো না। বলে আমার বন্ধুরা বলে তুমি খুব শক্তিশালী লোক, কোট আনকোট শক্তিশালী লোক। তো আমি বললাম তো তুমি এরকম স্কুটি নিয়ে ঘোরো কেন? বেশিরভাগ সময় একা একা ঘোরো। তখন আমি ওকে হাসতে হাসতে বলেছিলাম আমি খুব সাধারণ ছেলে, সাধারণভাবে থাকি, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমি যদি গাড়ি সিকিউরিটি সবটা নিয়ে থাকতাম, তখন তুমি আমার কাছে এসে ছবি তোলার আবদার করতে বা প্রশ্ন করতে? তখন ছেলেটি শুধু এসে জড়িয়ে ধরে আমাকে বললে দাদা এই কারণেই তোমাকে ভালোবাসি, বন্ধুদেরকে বলে দেবো। কোনো সমস্যা হয় না শিলিগুড়ি শহরে, কারণ শিলিগুড়ি শহরেই জন্ম, শিলিগুড়ি শহরে পড়াশোনা করা, বড় হয়ে ওঠা, যার ফলে কোনো রকম নিরাপত্তার অভাব বোধ করছেন না? করি না। ঠিক একটি ঘটনা আমি আমার পাড়ায় ঘটেছিল এই দীর্ঘ জীবনে, যেটাতে আমার মনকে নাড়া দিয়েছিল। ভ্যাকসিন কাণ্ডে, ভ্যাকসিন নিয়ে আপনার খবরের কাগজেও বড় খবর হয়েছিল। সেটা হচ্ছে যে একটা কথা ছিল যে যারা আগে এসে লাইনে দাঁড়াবে তারাই ভ্যাকসিন পাবে। তো ওখানে তার আগের দিন সমস্যা হয়েছিল যে কেউ, আর নাম বলতে চাই না, রাজনীতি বিতর্ক আর ভালো লাগে না এখন, সেটা হচ্ছে যে তারা আগের থেকে আধার কার্ড ইত্যাদি ইত্যাদি তুলে নিয়ে নামের লিস্ট করে তারা হচ্ছে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, আর যারা ভোট থেকে লাইনে দাঁড় করাচ্ছে তাদেরকে বের করে দিচ্ছে। তো আমি সেদিনই কলকাতা থেকে এসেছি, ওয়ার্ড অফিসে বসেছি, তখন আমাকে এসে একজন বলেছে, আমি স্কুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে শুধু জিজ্ঞেস করেছি যে নিয়ম ভেঙে এরকম লিস্ট হাতে নিয়ে এটা করা হচ্ছে কেন? তখন আমার পাড়ায় আমি আশেপাশে দেখছি, আমি আমার অনেক পরিচিত বন্ধুর মুখ দিয়েও আমি দেখেছিলাম, তোদের সাথে আমি জানতাম না যে শুধুমাত্র আমাকে হুমকি, থ্রেট বা আরো কিছু করার জন্য প্রায় 150-200 ছেলেকে জড়ো করা হয়েছিল। এবং আমি স্কুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে, যেহেতু স্কুল আমার ক্লাব, সেখানে যেভাবে আমাকে স্কুটিতে লাথি মারা থেকে শুরু করে অশ্রাব্য গালিগালাজ, পাড়ার যাকে দাদা বলি তার নেতৃত্বে এটা হয়েছিল, সেদিন মনে একটা প্রশ্ন জেগেছিল, অভিমানও হয়েছিল যে রাজনীতি করলে দাদা ভাইয়ের সম্পর্ক, বিরোধী রাজনীতি করলে হয়ে যাওয়ার কথা নয়। এই বাদ দিয়ে শিলিগুড়িতে আমার কোনো আমরা দর্শক বন্ধুদের জানাই, আমরা শঙ্কর ঘোষের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তার বিধানসভা কেন্দ্র এবং শিলিগুড়ি পুরভোট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, অবশ্যই আপনি প্রশ্ন করবেন। আমাদের
ফেসবুক পেজে সরাসরি অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। শঙ্কর বাবু চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। শঙ্কর, একটা বিষয় যখন বললে যে শিলিগুড়িতেই তোমার জন্ম, শিলিগুড়িতে বড় হয়ে ওঠা, শিলিগুড়িতেই রাজনীতি করা এবং শিলিগুড়ি থেকেই রাজনীতি করে আজ আপনি বিধায়ক, ঠিক অন্য একটা দিকে যেটা আপনি বললেন যে সেই কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করি না, কিন্তু ভোটের আগে, এই পুরো ভোটের আগে আমরা দেখছি, আমরা বিধানসভা ভোটের আগেও দেখেছি, প্রচারে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা যারা, এত সিকিউরিটি, বড় বড় সব AK-47 মতন সব নিয়ে, শিলিগুড়ির মানুষ তো এগুলো কোনোদিন দেখেনি। এবং দেখা যাচ্ছে এক একটা নির্বাচনী প্রচার এবং সেই প্রচারের সামনে নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, CRPF রয়েছেন, কখনো রাজ্য পুলিশের কর্তারাও থাকছেন, এবং এত সিকিউরিটি, এবং মিছিলের সামনে দিয়ে তারা অনেক সময় AK-47 টাইপের বড় বড় সব বন্দুক নিয়ে তারা যাচ্ছেন। শিলিগুড়ির মানুষ এগুলো দেখে অভ্যস্ত নয়, কি বলবেন? প্রথমত এই প্রশ্নের একটা উত্তর আমার আছে। দার্জিলিং এ ভাস্কর, তুমি যে পোশাক পরো সেটা কি শিলিগুড়িতে পরবে? ঠিক, নিশ্চয়ই পরবে না। অর্থাৎ পরিস্থিতির সাথে সাথে বেশ কিছু জিনিস পরিবর্তন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 2রা মের পর 55 জন মানুষকে হত্যা করা হয়েছে। তারা বিরোধী রাজনীতি করেন বলেন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তুমি কি এটা কখনো দেখেছো? ফলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি, তার সাথে হত্যা, এটা জুড়ে গিয়েছে। ফলে এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি আছে, তার একটা প্রতিফলন এই সমস্ত ক্ষেত্রে বিরোধী দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি অর্জুনদা, আমি দেখেছি কিভাবে তাকে বিভিন্ন জায়গায়, অর্জুন সিং, হ্যাঁ, তাকে আমরা বিভিন্ন টিভির পর্দায় আমি যখন দেখি, আমি ভাবি যে উনি একজন মাননীয় সাংসদ, তার সাথে যদি এরকম ব্যবহার করা হয়, তুমি এর সাথে সবগুলো জিনিস মিলিয়ে নিতে পারো। সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা বেরোনোর পরে চারিদিকে গোলযোগ, রাস্তা অবরোধ, টায়ার জ্বালানো, কান্নাকাটি। কেন? একটা অংশের কাছে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। ব্যবসা যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হয় তাহলে পাওয়ার দরকার, তার জন্য জনপ্রতিনিধি হতে হবে, তার জন্য জনগণ গেল অন্য জায়গায়, আমাকে কি করে ক্ষমতায় টিকে থাকতে হবে, সেটা লোকে আপনাদের ক্ষেত্রে বলতে পারে। আমি তো না, বিজেপি এখানে কোথায়? বিজেপি তো সবে 2 থেকে 77 হয়েছে, সময় দিন, তারপরে কি হবে। যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের, এবং সেখানেও কিন্তু আমাকে একই কথা বলতে হবে, শুধু জনসেবা করার জন্য জনপ্রতিনিধি হতে হয়, এটা আমি মনে করি না। এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো পরে। আমি শুধু এটুকু বলছি, তার মধ্যেও শিলিগুড়ি শহর ব্যতিক্রম। আমি আবার বলছি, আমি আনন্দ শিখাদি আমরা কেউ নিই না, একদম একদমই তাই। তার কারণ হচ্ছে এটা আমরা মনে করি শিলিগুড়িতে কিন্তু সুস্থ একটা রাজনৈতিক সংস্কৃতি, যেটা আপনাদের রাজনৈতিক বাদানুবাদ চলতেই থাকে, কিন্তু আপনাদের একটা কোথাও যেন একটা সম্পর্ক একটা থেকেই যায় যে এটাই কিন্তু রাজনৈতিক সংস্কৃতি। এটা কিন্তু কোনোদিন ভাঙতে দেখিনি আমরা। এইটাই তো একটা আমার যেটা মনে হয়েছে, এই যে ভ্যাকসিন নিয়ে হোক, এই যে রাত্রে বেনামি পোস্টার, নাম না দিয়ে ব্যক্তি আক্রমণ নিয়ে, এই যে রাত্রেবেলা অ্যাসেম্বল হওয়া, এই সমস্ত কিন্তু একটা ইঙ্গিত যে শিলিগুড়িতে আমি যে তৃণমূল কংগ্রেস, তার যে কথা, তার মধ্যে আমি একটা কথা বলেছি যে ভবানীপুরে প্রচারে গিয়ে আমি প্রথম বুঝতে পেরেছি মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হারার পরে ভবানীপুরে দাঁড়াচ্ছেন, ভোটার ভয়ে ভোট দিতে আসছেন না। যদি মুখ্যমন্ত্রীর ফলাফল খারাপ হয় তাহলে তিনি ওই এলাকায় থাকতে পারবেন না। দিনাটায় গিয়ে দেখেছি, আজকে দিনাটা পৌরসভা নির্বাচনে বিরোধীরা 8খানা মনে হয় মনোনয়নপত্র দাখিলই করতে পারেনি। কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বী, এগুলো কি আমরা এক্সপেক্ট করি? দিনাটায় আমাকে কি বলা হলো, দাদা হোটেল দিতে পারবো না, দয়া করুন, না হলে পরের দিন আমার আপনি হোটেল থেকে বেরোলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে নিরাপত্তা রাখাটাই জরুরি, না রাখাটাই বরঞ্চ বেমানান। কিন্তু সেখান থেকে শিলিগুড়ি এখনো ব্যতিক্রমী। এই ব্যতিক্রমী চরিত্র বজায় রাখতে গেলে শিলিগুড়িকে তৃণমূলের হাত থেকে দূরে রাখতে হবে, নাহলে শিলিগুড়ি তো ভবিষ্যতে ভবানীপুর হয়ে। আমাদের দর্শক বন্ধুরা ইতিমধ্যেই প্রশ্ন করেছেন। অমিত কুমার यादुवंशी তিনি বলছেন, एक विधायक को
क्या बोर्ड पार्षद का चुनाव लड़ना चाहिए? क्या 24 नंबर वार्ड में कोई और बीजेपी प्रार्थी नहीं था चुनाव लड़ने के लिए? চুনাওয়ের ভোটে লড়ার জন্য কি আর কোনো প্রার্থী ছিল না যে আপনাকেই লড়তে হবে? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় শুভেন্দুদা এই কথার একটা উত্তর দিয়ে গেছে, এমপি সাহেবও দিয়ে গেছে, তবু আপনাকে একটু আমি বলি যে আমাদের বিজেপি সাংগঠনিকভাবে গড়ে উঠছে, ফলে এই 47টি ওয়ার্ডে 40 জন হচ্ছে নতুন প্রার্থী, 7 জন হচ্ছে পুরনো প্রার্থী। ফলে নবীন প্রবীণের সংস্পর্শে ভবিষ্যতে বিজেপি পৌর বোর্ড পরিচালনা করবার ক্ষেত্রে অভিজ্ঞতারও প্রয়োজন নবীনের সঙ্গে। ফলে 7 জন এরকম আছেন যারা মানে বিগত দিনে নির্বাচন বা নির্বাচিত হয়েছেন বা অংশ নিয়েছে। ফলে এই প্রশ্নে পার্টি মনে করেছে যে ভবিষ্যতের ক্ষেত্রে বোর্ড পরিচালনার ক্ষেত্রে একটা অভিজ্ঞতারও দরকার হবে। সেটা আমার মধ্যে কিছুটা রয়েছে, যেহেতু আমি বিগত দিনে কাউন্সিলর ছিলাম, ফলে এই বিষয়টা রয়েছে। আরেকটা যদুবংশী ভাই, আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে আগামী দিনে এক নয় আরো অসংখ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তৈরি হবে যারা শঙ্করের জায়গা নিয়ে শুধু কাউন্সিলর কেন, বিধায়ক হতে পারে, সাংসদের লড়াই লড়তে পারে। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া গৌতম ব্যানার্জি আমাদের অত্যন্ত পুরনো একজন দর্শক এবং তিনি বলছেন বাম রাজনীতি ছাড়ার কারণ কি? এই প্রশ্নের বোধহয় এর আগে বহুবার সম্মুখীন হতে হয়েছে। আমি গৌতম দা আপনাকে ধন্যবাদ। আমি একটি কথা বলবো, 30 বছর ধরে ক্লাস পলিটিক্স শেখানোর পরে শুধুমাত্র নির্বাচনে আসন পাওয়ার জন্য আইএসএফ এর সাথে যোগ, মানে আইডেন্টিটি পলিটিক্সের হাতে ধরা, এটা একটা কারণ, মুখ্য কারণ। কিন্তু এর পেছনে দীর্ঘদিন ধরে আমরা অনেক কথা বলি, যেরকম জাতীয় সম্মান বা আমাদের যে জাতীয়তা বোধ, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, তার যে গৌরব, সেটাকে বামেদের কোথাও একটা অস্বীকার করবার মানসিকতা আছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতীয়দেরকে, যারা সংখ্যালঘুদেরকে আগলে রেখে এই পশ্চিমবঙ্গে যে আজকে যদি আমি 1971-কে একটা ইয়ার মার্ক কাট অফ মার্ক ধরি, তাহলে 17 থেকে 30% হয়েছে। আর ঠিক পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু হিন্দুরা 22% থেকে 6-এ নেমে এসছে। কিন্তু বারংবার সংখ্যাগুরু জন্মসূত্রে যারা হিন্দু ভারতীয়, তাদেরকে অপমান করা বামেদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এইসব জিনিস নিয়ে দ্বন্দ্ব ছিল সাংগঠনিক ক্ষেত্রে। এই যে আবদ্ধ একটা জলাশয়, অর্থাৎ চিরকালীন ক্ষমতার বৃত্তে থেকে যাওয়া এবং তার জন্য আপোষ করা। নদী যদি না হয়ে আমরা বইতে পারি, তাহলে যেটা হয়, আবদ্ধ জলাশয়ে পোকামাকড় জন্মায়, শ্যাওলা জন্মায়, নতুন ভাবনা জন্মায় না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বামেদের ক্ষেত্রে এটা একটা ক্ষমতার জায়গায়, এটা একটা বড় বিষয়। এবং অন্যদের ক্ষেত্রে আমি সেটা কিছুটা দেখতে পাচ্ছি এখন, সেটা ক্ষমতায় থাকতে হবে, তার জন্য আপোষ করে নাও। এর ফলে কি হচ্ছে, নতুন ভাবনা আসছে না। দে হ্যাভ অলরেডি এক্সস্টেড দেয়ার এনার্জি, তারা ডেলিভার করার কিছু নেই। তারা নির্বাচনে পরাজিত হচ্ছেন, কিন্তু তবু ক্ষমতায় থাকতে হবে। আমি কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছি, এত প্রশ্ন, তাদেরকে এই প্রশ্ন করা হোক যে এতদিন ধরে তারা ক্ষমতার মধ্যে থেকে তারা ভোটে দাঁড়াচ্ছে কি কারণে? হারবার পরে দাঁড়াচ্ছে, ব্যাকডোর দিয়ে চেয়ারম্যান হয়ে যাচ্ছে, ফেসবুকে লিখে দিচ্ছে ছেড়ে দিচ্ছি, পরে মুখ্যমন্ত্রীর ফোন আসছে প্রাক্তন, সত্য না মিথ্য কেউ জানে না, টিভির পর্দা জুড়ে ছবির পর ছবি। আবার কেউ বলছে দলনেত্রী দাঁড়াতে বলেছে। এই সমস্ত না বলে যদি সরাসরি বলা হয় আমি দাঁড়াতে চাই, দাঁড়াচ্ছি, কে বাধা দেবে? ওনারা তো অনেক বড় মাপের মানুষ। আমার মনে হয় সহজ কথা সহজভাবে বলা দরকার। লাস্ট কথা ভাস্কর একটা বলি, জনপ্রতিনিধি হিসেবে ডেলিভার করা দরকার। বিধায়ক হিসাবে নির্বাচনের আগে যা যা বলবার বলেছি শিলিগুড়ির জন্য করব, বিরোধী দলের বিধায়ক হিসাবে তার কিছু অংশ আমাকে করতেই হবে। না হলে 5 বছর পর বিধায়ক নির্বাচনে পার্টি মনোনীত করলেও নিজেকে আমি চাইবে তখন। একদম শিলিগুড়ি শহরটাকে খুব কাছের থেকে চেনেন এবং এই শহরে কিন্তু প্রচুর সমস্যাও রয়েছে। ভোটের ইস্যু করছেন কোনগুলোকে? ভাস্কর, সমস্যা সবাই গুনিয়ে দেয়। এই শহরে যে বড় হয়েছে সেই জানে কি সমস্যা। সমস্যার সমাধানের বিকল্প পথ আমাদেরকে ভাবতে হবে। পথটা কি?
ধরা যাক বাম এবং কংগ্রেস হ্যাঁ। গত 5 বছর ধরে একটাই আমাদের মাননীয় মেয়র বলেছেন যে রাজ্য সরকার টাকা দেয়নি তাই উন্নয়ন করতে পারেনি। হ্যাঁ, তাহলে আগামী 5 বছর কি এই একই গান শুনবো? তাহলে তো কাজ না করে শুধু টাকা দেয়নি অতএব ভোট দিন, এই কথা বললে কি শহরের উন্নয়ন হবে? আমি তাই বলেছি বাম কংগ্রেসের ভোট দেওয়া মানে এই শহরের উন্নয়ন আবার গতিরুদ্ধ করা, শহর আটকে যাবে। এবার প্রশ্ন আবার যদি ছোট্ট করে বলা যায় যে বিধায়ক হিসাবে উনি ছিলেন, 33 জন বিধায়ক 34 জন বিধায়ক ছিলেন, আজকে শূন্যে। কেন্দ্রে বা রাজ্যে এই মুহূর্তে বামেদের কোনো অস্তিত্ব নেই। নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চয়ই কোনো না কোনো দিন আবার বামেদের উত্থান হবে কি উত্থান হবে না সে সময় বলবে। একসময় কংগ্রেস 400 ছিল, আজকে 40 হয়ে গেছে লোকসভায়। একসময় বিজেপি 3 ছিল, 330 300-র উপরে চলে গেছে। ফলে এই মুহূর্তে ডেলিভার করা সমস্যা সমাধানের ক্ষেত্রে কে করতে পারে? তৃণমূল কংগ্রেস দাবি করছে রাজ্যের সরকার করবে, তার কারণ তারা টাকা আনবে। তাহলে ফিরহাদ হাকিম সাহেবকে এটা জবাব দিতে হবে যে সরকারি কর্মচারী রিটায়ার্ড যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, তাদের পেনশন স্থগিত হলো কেন? কেন গত 10 বছরে 1,86,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছিল 1947 থেকে 2011, তারপরে ঋণ নেওয়া হলো 2011 থেকে 2021-22-এ। আমি স্পেসিফিক বলছি যে ইস্যুটা কি, মানে অনেক সমস্যা, পানীয় জলের সমস্যা রয়েছে, যানজট সমস্যা রয়েছে, ইস্যুর দিকেই যাচ্ছি। সমস্যা সবাই জানে, সমস্যার জন্য টাকা দরকার, সমাধান হবে কি করে? টাকাটা কে দেবে? এবার একটা ধারালো সরকার গত 3 মাসে এই রিলেটেডই একটা প্রশ্ন এসেছে কৌশিক চক্রবর্তী, তিনি বলছেন শিলিগুড়ি কর্পোরেশনে জিতলে কাজ করবেন কিভাবে, কারণ রাজ্য সরকার বলে পয়সা দেয় না, সেন্ট্রাল কি ডাইরেক্ট পয়সা দেবে, এটা কি সম্ভব? খুবই ভালো প্রশ্ন কৌশিক করেছো, ধন্যবাদ। আমি শুধু 2-3টা কথা বলি। তৃণমূল তার অর্থনৈতিকভাবে দেউলিয়া, ফলে তাদের পক্ষে এই রাজ্যে শহরের কোনো উন্নয়ন করা, আমার শহরের উন্নয়ন করা সম্ভব নয়। তাহলে কেন্দ্রীয় বিকল্পটা কেন্দ্রের সরকার। ইতিমধ্যে আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিই যে দার্জিলিং মোড়ের যানজট, এটা চিরকালীন সমস্যা। 980 কোটি টাকা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী তিনি নীতিন গডকরি সাহেবই এই প্রকল্পের উদ্বোধন করবেন, বালাসন থেকে সেবক। তাহলে টাকাটা আসছে, এবার কাজটা শুরু হওয়ার অপেক্ষায়। 2026-এর মধ্যে যদি এটা না হয় তাহলে নিশ্চিতভাবে আমার আর অন্তত দাঁড়ানো উচিত না। দ্বিতীয়ত হচ্ছে পানীয় জল, যে সমস্যার কথা বলছিলে। প্রধানমন্ত্রী প্রত্যেক বাড়িতে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার যে পরিকল্পনা গ্রহণ করেছে, হাউজিং ফর অলের মতন 7,000 কোটি টাকা রাজ্যের সরকারকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 12 লক্ষ কানেকশন হয়েছে। 2022 সালের মধ্যে আমরা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পৌর বোর্ডে বিজেপি এলে আমরা কেন্দ্রীয় সরকারের পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প থেকে শিলিগুড়িতে এই পানীয় জলের প্রকল্প কাজ, বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমরা করব। যানজট, ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের রিং রোড ফিজিবিলিটি সার্ভে শুরু হয়েছে। বাইরের বড় গাড়ি যা শিলিগুড়িতে প্রবেশের প্রয়োজন নেই, বাইরে দিয়ে। মনোরেল, আমাদের এনজিপি, টাউন স্টেশন, জংশন, মাটিগাড়া, এইভাবে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি, একটা সড়ক পরিবহনের উপরে চাপ কমানো, এই কাজগুলো করবার পরিকল্পনা, কিছু কাজ এগিয়েছে, টেন্ডার প্রগ্রেসে আছে। ফলে কেন্দ্রের সরকারের সাহায্য ছাড়া মাত্র 200 কোটি টাকার বাজেট নিয়ে শিলিগুড়িতে কিছু করা যাবে না। তাহলে টাকা কিভাবে আসবে? একটা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেরকম এনএইচ বা রেল, এক্ষেত্রে নদী, বিশেষ করে নবমী গঙ্গার মতন প্রজেক্টে এখানে তো রাজ্য সরকারের সেই অর্থে সরাসরি কোনো ভূমিকা নেই। 50 কিলোমিটার অবধি বর্ডার সিকিউরিটি ফোর্স তার পরিধি বাড়ানো হয়েছে। ফলে তার যে ডেভেলপমেন্ট ফান্ড, সেই ফান্ড আমরা নিয়ে আসব। আমাদের রাজ্যসভার সাংসদদের টাকা এখানে ঢুকবে। আমাদের বড় বড় যে সংস্থা, জাতীয় সংস্থা আছে, তাদের সিএসআর ফান্ড আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড, সেখান থেকে টাকা নিয়ে আসা। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই জন্য আমরা একটা আমাদের সংকল্পপত্রে বলেছি ন্যূনতম 800 কোটি টাকার বাজেট এবং সর্বোচ্চ 10,000 কোটি টাকার বিনিয়োগ, এইটা আমরা করতে চাই। এবার কোন ক্ষেত্রে রাজ্য সরকার সাংবিধানিকভাবে কতটা তার দায়িত্ব, কতটা কেন্দ্রের সরকার, এই নিয়ে সংবিধান বিচার করবে। কিন্তু
রাজ্যের সরকার যদি বৈমাতৃসুলভ আচরণ করেন, বিশেষ করে ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা নিয়ে বা অন্যান্য প্রজেক্টের টাকা নিয়ে, মনে রাখতে হবে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আর নিচে ভারতীয় জনতা পার্টির পৌর বোর্ডের উপরে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকার বিমাতৃসুলভ আচরণ করবে, কেন্দ্রের বিজেপি সরকার চুপ করে বসিয়ে থাকবে। এটা বামপন্থীরা না, এটা সবসময় মনে রাখতে হবে। তবে অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। সংবিধানের দায়রার মধ্যে থেকেই যা যা এক্সপ্লোর করা সম্ভব, উইল ডু ইট। মানে একটা 6 লেন রিং রোডের প্রসঙ্গেই যেটা সহজে একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে হঠাৎ করে এই ভোটের আগে 6 লেন এবং এই রিং রোডের কথা ঘোষণা করলেন সড়ক পরিবহন মন্ত্রী। কেন বিরোধীরা তো কটাক্ষ করছেন যে এতদিন করলেন না, হঠাৎ করে ভোটের আগে মানুষকে চমক দেওয়ার চেষ্টা? প্রথম কথা, যাদের কটাক্ষ করা তারা তো কটাক্ষ করবেই। রাজনীতিতে বিরোধীরা যদি কোনো কথাই না বলে তাহলে তো কি করে হবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখতে বলেছিলেন সিপিএম কে, মনে আছে তো? নিশ্চয়ই তারা বলার অধিকার আছে। কিন্তু আপনি এবার এটা বলুন তো, আমাদের সাংসদ রাজু বিজ মহাশয় তিনি কবে এসে তিনি এই কথা বলেছেন রিং রোডের কথা? কবে এসে ফ্লাইওভারের এলিভেটেড রোডের কথা বলেছেন? নীতিন গডকরি সাহেব আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা করেছেন অনগোয়িং, যেগুলো প্রসেসের মধ্যে আছে। এটা কখনোই নির্বাচনের সামনে মানুষ যে এই যে আমরা কথাগুলো বলি সাংসদ হিসাবে, বিধায়ক হিসাবে, যখন আমার কেন্দ্রের মন্ত্রী বলছেন তার একটা এন্ডোর্সমেন্ট হয়, তো সেই এন্ডোর্সমেন্টটা হয়েছে। কটাক্ষ যার করার করুক, আমাদের কাজ করার আমরা কাজ করব। কটাক্ষের দিকে আপনি এবার পুরো ভোটের প্রার্থী এবং এবার নরেন্দ্র মোদীর ছবি নিয়ে, ছবিকে সামনে রেখে আপনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাইছেন। গতবার ঠিক 2015 সালে আপনি অশোক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ভোট চাইতে গেছিলেন মানুষের কাছে। পাড়ার লোক কোনো টিপ্পনি কাটে না এখন বা কিছু বলে? যুক্তিসঙ্গত বক্তব্য রাখার চেষ্টা করি। দেখুন, একটা গ্লাসের অর্ধেক জল আর অর্ধেক ফাঁকা থাকলে আপনি সেটাকে সেভাবে ব্যবহার করবেন। আমি যখন বাম রাজনীতি করতাম, আমার দায়িত্ব ছিল বামেদের বক্তব্যকে তুলে ধরা। বাম রাজনীতি করতে গিয়েও দলের অভ্যন্তরে এরকম অনেক কথা আমরা বলি যেটা বাইরে বলি না। এখন আমার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, যেহেতু আমি দায়িত্বে আছি, ফলে আমি নরেন্দ্র মোদীর কথা বলবো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলবো, দীনদয়াল উপাধ্যায়ের কথা বলবো, কেন্দ্রের সরকারের কথা বলবো। কিছু বলে না পাড়ার লোক এমনি কিছু? যখনই জিজ্ঞেস করে তখন আমি এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। কতগুলো জিনিস আমাকে আত্মস্থ করতে, 30 বছর একটা দীর্ঘ রাজনীতি করেছি। রাজনীতির দুটো উপাদান আছে, একটা অর্থনৈতিক, একটা সামাজিক। বাম রাজনীতিতে অর্থনৈতিক উপাদান নিয়ে চর্চা করেছি, সামাজিক উপাদান নিয়ে চর্চা করিনি। আজকের দিনে দাঁড়িয়ে দুটো জায়গা চর্চা করছি এবং আমি মানুষকে বলছি, যেরকম একটু আগে বাংলাদেশের ঘটনাটা আমি বললাম, জনসংখ্যার ঘনত্বের ভারসাম্যের পরিবর্তনের কথা বললাম, এবং বলার পরে একটা জিনিস আমার খুব স্ট্রাইক করেছে। আমি সবার গুণগুলোও কিন্তু দেখি, হয়তো সবার গুণ সামনে বিরোধী হলে তো প্রকাশ্যে বলা যায় না। যেরকম অশোকদার বেশ কিছু গুণ আছে, ওনার কাছ থেকে আমি কিছু শিখেছি, এটা যেহেতু শিখেছি আমি বলি। মাননীয় প্রধানমন্ত্রীর দলের সদস্য হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 4 আর 5 তারিখে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হবে, এটা ওয়েদার প্রেডিকশন তো অনেক আগে ছিল একদম। 3 তারিখ রাত্রে অবধি কেউ আমরা ভাবিনি 4 তারিখ মানে ভোর রাত্রে বৃষ্টিটা নামবে, এবং 4-5 বৃষ্টি হলো। আগে আবহাওয়া দপ্তর মানে কি ছিল? যেদিন বৃষ্টি নামবে বলতো, লোক নির্ভয়ে বেরোতো, কারণ বৃষ্টি আসতো না। আচ্ছা, স্বাধীনতার 75 বছর পরে কেন আবহাওয়া দপ্তরের এই অ্যাকুরেসি আসলো? প্রচুর স্যাটেলাইট। প্রশ্নটা হচ্ছে, তুমি যে কাজটা করো সেই কাজটা ডেলিভার করার তোমার ইচ্ছা আছে কিনা। নরেন্দ্র মোদী এমন একজন মানুষ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, উনি যেটা চান সেটা করেন। এবং এই যে জিল, এই যে উইল, এই যে ভারতবর্ষে ওই যে একটা কি সিনেমা এসছে, কি পুষ্পা ঝুঁকতা নেই না কি, এই যে ভারতবর্ষ আজকে চীন, রাশিয়া, আমেরিকা এদের সামনে মানে ঝুঁকে না, চোখে চোখ মেলে কথা বলে এই নতুন ভারতবর্ষ জন্ম দিয়েছে নরেন্দ্র মোদী। ফলে এটা মানুষের কাছে বলি, বলার মধ্যে দিয়ে মানুষের যে, এবার মানুষকে ঠিক করতে হবে যে আমি সঠিক কথা বলছি না বেঠিক কথা বলছি। তো মানুষ জানে একটা নতুন ভারতের জন্ম হয়েছে, অস্বীকার করতে পারবে? আজকে স্বচ্ছ ভারত ট্রেন দিয়ে যেতে যেতে আমরা যেটা দেখি, সেটা কি তোমার ভালো লাগতো না আমার ভালো লাগতো? কারোরই ভালো লাগতো না। তাহলে
স্বচ্ছ ভারত মিশন, এই যে টয়লেট নির্মাণ, 75 বছর লাগলো এই বিষয়টা নিয়ে ভাবতে যে এটা আমাদের করা দরকার। আবাস যোজনা, হাউজিং ফর অল, এত বছর লাগলো একজন প্রধানমন্ত্রী, আরো তো এত বিদ্বান প্রধানমন্ত্রীরা ছিল, তারা এই সামান্য সমস্যাকে তারা দেখেনি। আসলে দৃষ্টিভঙ্গি দেখার পার্থক্য রয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই যে গুণগুলো সেটা আমাকে আকর্ষিত করে, এবং ওনার মতন আত্মবিশ্বাস, জেদি এবং দেশ সবার সর্বপ্রথম, এই কথা আর কোনো প্রধানমন্ত্রী ভোটের আগে সব দলই বলছে তারা এবারের পুরো বোর্ড দখল করবে। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আপনারাও সেটা বলছেন, কিন্তু বিভিন্ন ওয়ার্ডে আপনাদের দলের যা সাংগঠনিক শক্তি বর্তমানে রয়েছে, সেটা কি সম্ভব বোর্ড দখল করা? ভাস্কর, 3 থেকে 330 হওয়া, 2 থেকে 77 হওয়া দল, তার সাংগঠনিক শক্তি তার সমর্থক না। একদম এটা কেউ যেন না ভুলে বসে যে এই দল লোকসভায় 65%, এই দল আমাদের বিধানসভায় আমি শিখাদি মিলে 50-55% উপরে ভোট পেয়েছে। তুমি সেই সময় যদি অন্য দলের সাংগঠনিক স্ট্রাকচার নিয়ে বিচার করতে যাও, এক সময় তো এজেন্ট আমরা পেতাম না, অথচ ভোট মানুষ দিয়ে যেত। ভারতীয় জনতা পার্টির সমর্থকদেরকে যারা অবজ্ঞা করছেন, উপেক্ষা করছেন, তারা ভুল করছেন। আমাদের সংগঠন গড়ে উঠছে, লোকসভায় হয়েছে, বিধানসভায় হয়েছে, মানে রাজু বিৎসার ভাষায় সেকেন্ড ফ্লোর হয়েছে, ফার্স্ট ফ্লোর হয়েছে, গ্রাউন্ড ফ্লোর তৈরি হচ্ছে। তাহলে এই গ্রাউন্ড ফ্লোর তৈরি করার কাজটা সংগঠনের কর্মীরাই করেছে। যত জনই আছে, দে আর এনাফ টু কমব্যাট অল কাইন্ড অফ পলিটিক্যাল, আমি বলবো যে স্ট্রাগল। কিন্তু এই প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কিছু ওয়ার্ডে তৃণমূলেরও হয়েছে, আপনাদের দলেরও বেশ কিছু ওয়ার্ডে কিন্তু ঘোষণা অশান্তি হয়েছে, নির্দল দাঁড়িয়েছে অনেকে, হয়েছে তো। এবং এটার থেকে প্রমাণিত হয় দল জীবন্ত। কিছু কিছু মানুষ মনে করেন রাজনীতিতে মানে সেবা করতে গেলে জনপ্রতিনিধি হতে হবে। তাই এই সময় সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুলো ঠিক হবে। যারা ভাবছেন তারা সময়ের সাথে সাথে নিশ্চয়ই তারা মূল্যায়ন করবেন, কেননা এটা একটা স্বাভাবিক ছন্দে যাচ্ছে। তবে তৃণমূলের মতন নয় যে ওই সমাজসেবা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রতিনিধি হইয়া শূন্য আর টাকা লইয়া তারপরে সম্পত্তিগত কয়েক কোটি টাকার উৎস কি অর্থের না জনসেবা, এরকম অনেক সেবকরাও দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে দেখলাম। বিধানসভা ভোটের আগে যারা এসছিলেন বিজেপিতে, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে কিন্তু অনেকেই দল ছেড়েছেন, এবং আপনাদের দল ছেড়ে রাজ্যের অন্যান্য জায়গাতেও গেছে, এবং শিলিগুড়িতেও বেশ কিছু নেতা যারা অন্য দল থেকে এসছেন তারা কিন্তু দল ছেড়ে চলে গেছেন। আপনার কাছে এরকম কোনো অফার আসেনি? দেখুন, অনেকেই তো অনেকভাবে ভাবেন, আমি আবার আমার মন দ্বারা চলি। আমি দাসত্ব নিজের মনের করি, অন্য কারণ নয়। যেদিন দল ছেড়েছি বাম, সেদিন আমার বাড়ির লোকও জানতো না, আমার স্ত্রীও জানতো না। আমার পাশে যিনি সবসময় ওয়ার্ড সেক্রেটারি হিসেবে থাকতেন, আমার দাদা, উনিও জানতেন না। মনের দাসত্ব ছাড়া তো অন্য কোনো কিছুর দাসত্ব করিনি। তাই এইটুকু বলতে পারি, কোনো অফার টফার এগুলো নিয়ে আমি কখনো ভাবি না। আমার মন যে কথা বলে আমি সেটা করি। ফলে আমাকে কেউ কোনোদিন অফার টফার দিয়ে মন্ত্রী আপনি আসলে মন্ত্রী হতে পারেন বা দল পরিবর্তন করলে কিছু, এরকম কত কথা হাওয়ায় বাড়ে। শুধু নিজের মনের দাসত্ব করি। ফলে কে কি বলছে ওটা দেখি না, দেখি আমার অন্তরাত্মা কি বলছে। অন্তরাত্মা যদি বলে এটা ঠিক, সেটাই করি, কারও দাসত্ব করি না। অশোক ভট্টাচার্য, গৌতম দেব দুজনেই শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রাক্তন চেয়ারপারসন। তারা একটা কথা বলেছেন যে 7 মাস হয়ে গেল, কিন্তু বর্তমান বিধায়ক শহরের জন্য কাজ করেছেন সেরকম ভাবে নজরে পড়েনি। কি বলবেন? ঠিকই, ওনারা চাইছিলেন হয়তো 10 মাস হওয়ার আগে শিশুর জন্ম হবে, প্রিম্যাচুর ডেলিভারি হয়ে যাবে নাকি। তো 7 মাসে এটুকু বলতে পারি যে অনেকগুলো বিষয় যা আজকে চর্চায় চলে এসছে, তার মধ্যে এলিভেটেড রোড একটা ছোট্ট বিষয় বলে আরো খুব সংক্ষেপে, সেটা হচ্ছে যে আমাদের এই জেলার শিলিগুড়ি মহকুমায় আতপ চাল দেওয়া হয়, সেদ্ধ চাল দেওয়া হয় না।
আমাদের বড় বড় নেতারা কোনোদিন এটা নিয়ে কিছু বলেনি। আমি কিন্তু ইতিমধ্যে চিঠি করা, ডিএম সাহেবকে বলা, মন্ত্রীদের কাছে অনুরোধ করা, দে হ্যাভ অলরেডি এগ্রিড, স্টার্টেড দ্য প্রসেস। আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো বিধানসভায় তুলে ধরা, বিধায়ক বিরোধী দলের কি কাজ? সরকারের আয়না হয়ে দাঁড়ানো। এবং বিধানসভার অভ্যন্তরে যেহেতু অশোকদা খুশি হতেন, আমাকে বেশিরভাগ সময় ওখানে অশোকদার সাথে থাকতে, কেউ বলে অশোকদার চেলা, কেউ বলে অশোকদার শিষ্য। অশোকদার তো গর্ব হওয়া উচিত। আমি যখন বলতে উঠি তখন সারা বিধানসভা শোনে। এই যে গুণটুকু যে শিখেছি, তার জন্য তো অশোকদাকে আমি ধন্যবাদ দিই, ওনার রাজনৈতিক ভাবনা চিন্তা। তো উনি যখন আমাকে এই ধরনের কথা বলেন যে কি করেছে, 34 বছর উনি থেকেছেন, উনি 7 মাসেই উনি 34 বছরের কাজের সাথে অশোক ভট্টাচার্য আপনার রাজনৈতিক গুরু, এটা আমরা সবাই জানি। গুরু নয়, মানে আপনি শিক্ষা নিয়েছেন, অনেক কিছু পরামর্শ পেয়েছেন, এখনো কি কথা হয়, পরামর্শ পান? হ্যাঁ, আচ্ছা। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমি ভালো, সবার সঙ্গে ভালো, গৌতম দেবের সঙ্গে খুব ভালো, অশোক ভট্টাচার্যের সঙ্গে ভালো। কারণ আমি তো রাজনীতি করি, আমার সাথে তো ব্যক্তিগতভাবে সমস্যা হওয়ার কথা না। আমি ওনার সম্পর্কে কোনোদিন কুটুক্তি করেছি, গৌতম দাস সম্পর্কে, কারো সম্পর্কে আমি বাজে কথা বলি না, কারণ ওটা আমার আমার রুচিতে আসে না। আমি এমনকি বিধানসভাতে বলবার সময় আমি অশোকদার পরামর্শ নিই যে আমি এটা মানে কি বিষয়, অনেক সময় তো অনেক কিছু জানি না, সবার কাছ থেকে শিখি। এরকম আমি বিধানসভায় গিয়ে শুভেন্দুদা আমাকে খুব গাইড করে, মানে ওনাকেও আমি চিনতাম না। তারপরে মনোজ টিগ্গা মহাশয় সহ আমাদের নতুন বন্ধুরা যারা বিধায়ক হয়েছেন, তারা এখন খুব খেয়াল করলে দেখা যাবে এখন আমার সাথে খুব কাছের বন্ধু হচ্ছে অশোক দিন্দা, ও আর সবসময় থাকে। তো অশোক নামের থেকে একেবারে যে দূরে সরে গেছে এরকম কিছু নয়। তবে একটা জিনিস আমি ভাস্কর নিজের জীবনে খুব সহজভাবে বিশ্বাস করি যে সব কিছু কেউ জানে না, শিখতে হয়। আমি যদি একজন ভ্যান চালক, রিক্সাওয়ালার সাথে কথা বলি, একজন গৃহ পরিচারিকার সাথে কথা বলি, একজন কৃষকের কাছে কিন্তু আমরা কৃষি সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান শূন্য। ফলে এই যে সহজভাবে জিনিস গ্রহণ করা, এটা আমার মধ্যে আছে। আর ওই মির্জা গালিবের সেটা সবসময় আমি মাথায় রাখি যে কাউকে ক্ষমা করে দাও, আর কারো কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, আর নিজের জীবনকে সহজ করে নাও। নিজের মনে তো অসংখ্য দ্বন্দ্ব চলতে থাকে, সেই দ্বন্দ্বের মাঝখানে এই জন্য খুব সহজভাবে বাঁচতে চাই, বাঁচতে পারি, সাধারণ হয়ে বাঁচতে পারি। আমার মধ্যে কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা, কোনো কিছু চাই এই বোধ কাজ করে। মানুষের জন্য কাজ করতে পারলেই আমি অনেক খুশি। সিপিএম করেছেন দীর্ঘদিন, ছাত্র সংগঠন করেছেন, যুব সংগঠন করেছেন, এরপরে সিপিএম এর সম্পাদক মণ্ডলীতেও ছিলেন, এখন বিজেপিতে রয়েছেন। কি পার্থক্য লক্ষ্য করছেন দুটো দলের মধ্যে? সাংগঠনিক কাঠামোতে অনেকগুলো পার্থক্য আছে, তবে আমি তো সংগঠনের অভ্যন্তরে একটা বোধহয় মিল আছে, মানে ক্লাস হয়, পড়াশোনা, এইটা কি আছে। কিন্তু আমি নিজে বই পড়তে ভালোবাসি। ইতিমধ্যে আমি দীনদয়াল উপাধ্যায় আর শ্যামাপ্রসাদ মুখার্জির বইগুলো পড়ছি, কেননা এতদিন অর্থনীতির ভিত্তিতে সমাজ চিনেছি, এখন সামাজিক জাতীয়তাবাদ বা ভারতবর্ষের সংস্কৃতি এগুলোকে বোঝবার চেষ্টা করছি। এবং এর সাথে সাথে এই সময়টা 5 মাসের সময়, 7 মাসে এই সময়টা একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে গেছে। খুন, 55 জন খুন হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী। এই সময়কালে নতুন কমিটি গঠন হয়েছে, সেখানে আমাকে রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, নিয়েছে, তাদের সাংগঠনিক বিভিন্ন, তারপরে পৌরসভা নির্বাচন ইত্যাদি আছে। ফলে সময়ের সাথে সাথে নিশ্চিতভাবে আরো বেশি আত্মস্থ করতে পারবো। আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে যে তারা আমার মতন একজন সাধারণ ছেলেকে গ্রহণ করেছেন, শিক্ষা নেবার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করব তারা আমাকে যে সম্মান দিয়েছেন ভবিষ্যতে তার যোগ্য যাতে হয়ে উঠতে পারে। অশোক ভট্টাচার্য এবং গৌতম দেব চেয়ারপারসন দুজনেই ছিলেন, প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন ছিলেন। কার সময় ভালো কাজ হয়েছে আপনার দৃষ্টিতে? গৌতম দা তো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের দিয়েছেন, সেখানে অনেক 7.5 মাস। সেই সময় উনি যত ঘোষণা করেছেন, বাস্তবিকভাবে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানের সেই কাজ করার ক্ষমতা ছিল না। ঘোষণাগুলো শুধুমাত্র বাস্তবিক খবরের কাগজের ঘোষণা ছিল। আর অশোক দা তো 5 বছর করেছেন, তাকে তার আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে। প্রশাসক মণ্ডলীতেও তো ছিলেন একবার। প্রশাসক মণ্ডলীতে ছিলেন, কিন্তু তার বড় অংশ তিনি মেয়র হিসেবে ছিলেন।
তিনি আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজ করেছেন। ফলে এই দুজনের টেনিওর নিয়ে আমার মনে হয় না আলোচনা করাটা ঠিক হবে। তবে আমার স্বল্প সময়ে আমি একটা জিনিস আমি বলতে চাই, মনে হয় অশোকদা ব্যক্তি জীবনে শেষের দিকে মানে মেয়র ইত্যাদি থাকার এই পার্টটাতে প্রশাসনিকভাবে তিনি সমঝোতা করেছেন। ভোটটাকে কিভাবে পাওয়া যায় সেটা ব্যবস্থা করতে গিয়ে শহরের উন্নয়নের সাথে তিনি কম্প্রোমাইজ করেছেন। ফলে শহরের উন্নয়নের বদলে তার মূল লক্ষ্য ছিল বোর্ডে টিকে থাকা। এই করতে গিয়ে শহর আগে বাড়েনি। আর গৌতম দাকে তো সেই অর্থে উনি পেপারে সময় ছিল না। আর আমার একটাই মানে অবাক লেগেছিল যে আমি আর শিখাদি শহরের বিধায়ক, আমি কাউন্সিলরও ছিলাম, এমআইসি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার ছিলাম। তাহলে শিলিগুড়ি শহরের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব মহাশয় বা গৌতম দাকে করা হলো যখন তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। তিনি তো মন্ত্রী ছিলেন, পরাজিত হয়েছেন, তিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান না নিলেই তার পক্ষে শোভনীয় হতো। তিনি পরবর্তীকালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অশোকদাও করছে, ফলে সেইভাবে আসতেন। এই যে পিছনের দরজা দিয়ে ওনার এই চেয়ারম্যানশিপ নেওয়াটা আমার মনে হয় সেটা ওনার পক্ষে, আমি ওনার হয়তো বলতে পারবো না, তবে আমার মনে হয় যে আমি হলে এটা করতাম। আপনি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু গতবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে এবারের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু একটু ফারাক রয়েছে, কারণ এবার আপনি বিধায়ক, এবং এই বিধায়ক হিসেবে এই পুরো ভোটে আপনি যে লড়াই করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, কি মনে হচ্ছে ওয়ার্ডে ঘুরে যে বিধায়ক হওয়ার সময় যেভাবে ভোট চাইছিলেন, মানুষ যেভাবে সমর্থন করেছিল সেরকম সমর্থনটা কি রয়েছে এখনো পর্যন্ত, নাকি অনেকটা সমর্থন সরে গেছে? একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে একটা সবাই বলছে কাউন্সিলর হিসাবে পেতো, বিধায়ক হিসাবে পাবে কিনা। আমি আবার উল্টো দেখি, আমি দেখি বিধায়ক হিসাবে কোনো মন্ত্রীর সাথে কথা বলতে গেলে কারো হাত ধরে যেতে হতো, বা না নিয়ে গেলে নেই, কাউকে ফোন করলে ফোনও ধরতো না। এখন বিধায়ক হিসাবে শুধু রাজ্যের নয় কেন্দ্রের মন্ত্রীর সাথে যোগাযোগ হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই সেটার সুফল পাড়া এবং শহর পাবে। আমি অত্যন্ত খুশি আমার সাংসদকে পেয়ে, মানে উনি একজন মানুষ হিসেবে এত ভালো যে আমি সব সময় মানে আমাকে কেউ যদি বলে তাহলে আমি বলবো যে আমার রাজনৈতিক জীবনে দেখা অন্যতম সেরা মানুষ হিসেবে। তো উনি মানে রাজনীতি কম করেন, তার থেকে অনেক বেশি শহরকে ভালোবাসেন, জেলাকে ভালোবাসেন, উত্তরবঙ্গে। তাহলে আমি এটা একটা বিষয়। এবার আসছি সমর্থনে। 20 বছরে বামেরা সরকারে থাকাকালীনও যে ওয়ার্ডে জিততে পারেনি, সেই ওয়ার্ডে আমি আর নাম নিচ্ছি না, সেটা হচ্ছে সেই ওয়ার্ডে তৎকালীন মানে মেয়র চেহারা হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে শাসক দলের, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি মাত্র 26 ভোটে জিতেছিলাম। সেই সময় অনেকে বলেছিলেন আমি 2,500-3 হাজার ভোটে হারবো। আমি তো পাড়ার রাজনীতি করিনি কখনো, আমি জেলা বা রাজ্যের রাজনীতি করতাম। সেই শুরুর থেকে এই পর্যায়ে আসা, 2021 সালে মাত্র নির্বাচনের 27-28 দিন আগে পার্টি ছেড়ে দেওয়া, অন্য দলের হয়ে প্রার্থী হওয়া, একটা দিন আমি ওয়ার্ডে ক্যাম্পেনিং করিনি। তা সত্ত্বেও মাননীয় অশোক ভট্টাচার্যের সাথে আমার মনে হয় 1,500-এর বেশি লিড, আর মাননীয় ওম প্রকাশ মিশ্রের সাথে মনে হয় 200-র বেশি লিড আমার ওয়ার্ডে। হোয়ারএস ভারতীয় জনতা পার্টি সেখানে মাত্র 300 ভোট পেত। তাহলে এবার ভেবে দেখুন যে পাড়ার মানুষের ভালোবাসা কতখানি। আমি আশা রাখি পাড়ার মানুষ যে ভালোবাসা দিয়েছেন, আর আমি সবসময় আমার পাড়ার শিলিগুড়ি নিয়ে আমার মনের মধ্যে ভয়ঙ্কর আবেগ এবং ভালোবাসা কাজ করে, ফলে সেই আবেগ এবং ভালোবাসার যথাযোগ্য মর্যাদা পাড়ার মানুষ দেবেন, এই বিশ্বাস আমি পাড়ার মানুষের কাছে রাখি, উপরে রাখি। একটা কথা ভাস্কর আমি বলে রাখি, এবারে ভোট চাইতে গিয়ে আমি কিন্তু কারোকে বলিনি যে ভোট দেবেন। আমি সবাইকে বলেছি যে দেখা করতে আসলাম, লিফলেট দিলাম, ভালো থাকবেন। কিন্তু মানুষ 5 বছর কাজ দেখেছে। এর আগে আমি তো কিছুই করি, শুধু মুখে বলতাম। এখন সবাই রেকর্ড করে বলে যাচ্ছে এটা ওটা এটা, কেউ করে দেখায়নি। আমি কিন্তু কাউন্সিলর হিসেবে পাড়ায় ডেলিভার করেছি। ফলে তার উপরে দাঁড়িয়ে মানুষের কাছে একটা মানে একদম আবেদন। শেষ প্রশ্ন, আমাদের সময়ও শেষ, অনুষ্ঠানও শেষ করতে হবে। বেনামে পোস্টার আপনার ওয়ার্ডেও পড়েছে আজকে, বেনামে পোস্টার বিজেপির, পুরনো বিজেপিদের নাম করে একটা পোস্টার হয়েছে, যেখানে দিদিকে সমর্থন করতে বলা হয়েছে। আপনার খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূলকে সমর্থন করতে বলা হয়েছে। মানে সেখানে অটল বিহারী বাজপেয়ীজির ছবি, লালকৃষ্ণ আদবানিজির ছবি দিয়ে পুরনো বিজেপিদের আবেদন বলে একটা করা হয়েছে। আপনি তো জানেন নিশ্চয়ই কি ঘটনাটা কি? অবস্থান করেছি
আমি এইটা তুললে আমি ভালোই লাগলো, আর কিছু লিখেছিলাম, যাই হোক বললাম যে আরেকটি প্রসঙ্গ আমি বলবো। হ্যাঁ ঠিক আছে। সেটা হচ্ছে যে এই যে বেনামি পোস্টার, দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, সংগঠনের প্রতিষ্ঠাতা বা সংগঠনের দর্শন যারা ঠিক করে দিয়েছেন, তাদের পোস্টার কেউ গভীর রাত্রে মারতে যাবে? কেউ যদি দল ভালোবাসে সে মারতে যাবে? যাবে না। পুরনো বিজেপি নতুন বিজেপি বলে কথা নাই, যারা পার্টি ভালোবাসে তাদের মধ্যে পুরনো নতুন বলে শব্দ থাকতে পারে না। কারা করলো এটা? আমি এই যে অসামাজিক জীব যাদের মেরুদণ্ড নেই, বিজেপি যারা করে তাদের মেরুদণ্ড আছে, তাদের অত গভীর রাতে। কালকে আমার বাড়িতে অশোক দিনদা এসেছিল, ও খাওয়া দাওয়া করে গেছে, অনেক দেরি হয়ে গেছিল, 12:15টার সময় বেরিয়েছে। তো তখন অবধি আমার কাছে কোনো খবর ছিল না, পরবর্তীকালে ভোর থেকে খবর আসতে শুরু করলো। তার মানে রাত্রি 1টার পরে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এইবার তুমি বলো, কোভিড, ওমিক্রন সব মিলিয়ে সরকারি বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি, সারা রাত জুড়ে কয়েকশো পোস্টার মারা হলো, পুলিশ কোথায় ছিল? এখনো তো চলছে, সিসিটিভি 11টা থেকে সকাল ভোর 5টা পর্যন্ত এখনো তো কার্ফিউ চলছে, সিসিটিভি আছে। মাননীয় গৌরব শর্মা মহাশয় পুলিশ কমিশনার, আগেই আমি অভিযোগ করেছিলাম যে বাইরের থেকে লোক নিয়ে আসা হচ্ছে, কলোনিতে ঢোকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বেনামে পোস্টার লাগানো হচ্ছে। সুস্থ রাজনীতি? যে শহর নিয়ে আমরা গর্ব করি, যে কোনো দল করতে পারি কিনা, এটা কি সুস্থ রাজনীতি? ফলে শিলিগুড়ির পৌর পুলিশ কমিশনারকে দায়িত্ব নিয়ে এদেরকে গ্রেপ্তার করতে হবে। সিসিটিভি তো এত লাগানো আছে, না হলে এটা বোঝা যাবে যে শহরের মানুষ কতখানি অসুরক্ষিত। এবং এই শহরের পুলিশ বিরোধীদেরকে আইন শেখায় আর শাসকদেরকে আইন ভাঙতে সাহায্য করে, আর রাত্রে অসামাজিক জীবদেরকে ঘোরাফেরা করতে সহযোগিতা করে। এই দাগ হবে পুলিশের কলঙ্ক, এই দাগ হবে সরকারের কলঙ্ক। ভাস্কর, এটা নির্বাচন কেন? তুমি সাংবাদিকতা করো, তুমি আমার সম্পর্কে খারাপ লিখলে বা আমি তোমার, কালকে গিয়ে কেউ বেনামে একটা পোস্টার লাগিয়ে চলে আসলো, তোমার একটা সামাজিক সম্মান আছে, তোমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তাহলে সবাই অসুরক্ষিত হয়ে যাবে। কালকে মহিলাদের নিয়ে কেউ পোস্টার দিয়ে দেবে, কালকে কেউ অন্যকে নিয়ে লিখবে, এটা রুচি? অবিলম্বে গ্রেফতার হওয়া প্রয়োজন। এবং না হলে সমাজের স্বার্থে, না হলে এটা ভয়ঙ্কর অসুখের মতন সারা শহর জুড়ে এর থেকে নোংরা পোস্টার পড়বে। আমি এর আগেও পড়েছে, বিশেষ করে আপনার ওয়ার্ডে 24 নম্বর ওয়ার্ডে ওই যে অপহরণ লিখছে, কি অপহরণকারী দলে বেনজল কি লিখছে, ভুলেও গেছি। কেউ লিখছে আমরা সবাই রাজা, কারণ নিজের জামায় কাদা লেগেছে বলে অন্যদের সাথে ছবি দিয়ে নিজের জামার কাদা ধোয়া হচ্ছে। কোনোটাই ভালো না। আমি সবসময় মনে করি ভাস্কর, অপরাধী সে তো কি অপরাধ করেছে আইনের বিচার হবে, কিন্তু অপরাধীদেরকে যারা অপরাধী বানিয়েছে, দিনের পর দিন থানা সামলিয়ে অপরাধীদেরকে অপরাধ করবার সাহস জুগিয়েছে, আমি আছি, আমি দাদা, এই প্রবণতার কারণেই কিন্তু রাজনৈতিক নেতাদের সমাজকে নিয়ে ভাবা দরকার। আর সমাজেরও ভাবা উচিত সেই সমস্ত রাজনৈতিক নেতাদের যারা বাহুবল পেশিবল দেখানোর জন্য এই ধরনের ছেলে মেয়েদেরকে অপরাধের মুখে ঠেলে দেয়। অপরাধ করে ধরা পড়লে তখন নিজের সাদা জামা পরিষ্কার করতে এদেরকে চেনেই না বলে অস্বীকার করে। আজকে প্রথম দিনই যদি কাউকে বলা হয় তুমি এটা করেছো, আমি এটা সমর্থন করি না, সে দ্বিতীয় দিন তার কাছে আসবেই না। কিন্তু যখন বলা হয় ঠিক আছে আমি দেখে নিচ্ছি, সে আরেকটা অপরাধ করার দিকে এগোয়। ফলে সমাজ নিয়ে ভাবা দরকার, এইটুকু আমি বিশ্বাস করি। এই বেনামি পোস্টারও তারাই লাগিয়েছে যারা অন্ধকারের জীব। আমি আশা করি পুলিশ কমিশনারের, আমি আশা করি দেখবেন নিশ্চয়ই। শঙ্কর, আমাদের সময় শেষ, আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে। আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 9:15 আপনারা শুনবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে একটি সাক্ষাৎকার। আবারও জানাচ্ছি, রাত 9:15 অরূপ বিশ্বাসের সঙ্গে, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে একটি সাক্ষাৎকার রাত 9:15। আমরা শঙ্কর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ত সময়, এই সময় অবশ্যই প্রচারের সময়, আগামীকালই বিকেল 5টা পর্যন্ত প্রচার রয়েছে, যার ফলে বিভিন্ন ওয়ার্ডে, আপনি শুধু নিজের ওয়ার্ড নয়, শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড 47টি ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন আপনাদের সহকর্মী সহপ্রার্থী যারা রয়েছেন তাদের হয়ে প্রচারে, কারণ আপনি বিধায়ক, আপনার উপর একটা বাড়তি চাপ তো অবশ্যই রয়েছে। তার মধ্যেও আমাদের এখানে এসছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।